নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং ইন্টারভিউয়ের প্রস্তুতিতে আছো। তোমাদের অনেকের মনেই একটা সংশয় আছে যে ইন্টারভিউয়ের ডাক পাবো কিনা। আর ইন্টারভিউয়ের ডাক যদি না পাই তাহলে তো ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমরা যারা প্রশ্ন করেছিলে আশা করি তারা আমাকে দেখছো। যে অনেকেই লিখেছিলে যে 70-এর মধ্যে আমি পাচ্ছি 64 বা 62 বা 61, যাই হোক। তো আমি কি ইন্টারভিউয়ের ডাক পাবো? এবার দেখো, আর্টসের ব্যাপারটা আলাদা, সায়েন্সের বিষয়টা আলাদা। সেই সব বিষয়টা নিয়েই কথা বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। আমরা 2025-এর এই সেকেন্ড এসএলএসটি কে দেখলাম। কেন পরীক্ষাটি হলো? এখানে তো নির্দ্বিধায় বলতেই হবে যে যেহেতু 2016-র প্যানেল ক্যান্সেল হলো বলে আবার 2025-এ এসে সেকেন্ড এসএলএসটি হলো। সেই প্যানেলের ক্যান্সেল হওয়ার কারণে নতুন করে আবার পরীক্ষা দিতে বলা হলো সমস্ত শিক্ষকদের। তো এই ভিত্তিতে যেহেতু পরীক্ষাটা হয়েছে এবং এক্সপিরিয়েন্সের নম্বর তাদের আগে যুক্ত করা হচ্ছে, এক্সপিরিয়েন্সের নম্বর মিলিয়ে মানে যুক্ত করে তারপর কাট অফ উঠবে। সুতরাং 1 নম্বর হচ্ছে যে প্যানেল ক্যান্সেল হয়েছিল 2016-র, সেই কারণবশত পরীক্ষা আবার 2025-এ 1 নম্বর। এবং যারা যোগ্য শিক্ষক তারা চাকরি হারিয়েছিলেন তাদের জন্য একটা মানবিক দিক থেকে অনুশোচনা থাকবেই এবং সেটা সরকারের নিজেরও দায়বদ্ধতা আছে সেখানে। পাশাপাশি সেই জন্যই এক্সপিরিয়েন্সের নম্বরটা আগে যুক্ত হচ্ছে। মানে এগুলো আমি যুক্তি দিচ্ছি, তারপর আসলেই কি বিষয়টা হতে চলেছে সেটাতে আসবো। তাহলে এই দিকগুলো একটু ভালো করে আমরা যদি দেখি, তাহলে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাই পরীক্ষা নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এবং কমিশন। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে সবসময়ই যোগ্য শিক্ষকদের 2016-র যাদের প্যানেল ক্যান্সেল হয়েছিল, যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন, তাদের জায়গাটার দিক থেকে একটা অনুশোচনা বা একটা অন্যরকম সিম্প্যাথি থেকেই যায়। এবং বললাম তো রাজ্য সরকারের দায়বদ্ধতাও সেখানে থেকে যাচ্ছে, কারণ দুর্নীতি তো হয়েছে এবং সেখানে তো রাজ্য সরকারও ব্যতীত নয়, সেই সাথে রাজ্য সরকারও তো যুক্ত। সুতরাং তার জায়গাটা অনেকটা ঠিক করে রাখার দায়িত্ব রাজ্য সরকারেরই। এবার ঘটনা হচ্ছে, তাহলে এগুলোর সাথে কাট অফের সম্পর্ক কি? কেন এই কথাগুলো বলছেন? হ্যাঁ, আসলে এটাই আসলে একটা প্রশ্ন উঠতে পারে যে কেন বলছি। এখন ধরে নাও যদি কোনো একজন শিক্ষক যিনি চাকরি করছিলেন এতদিন, তিনি তার প্যানেল বাতিল হওয়ার জন্য চাকরি হারিয়েছেন, আবার নতুন করে পরীক্ষা দিয়েছেন। তিনি যদি 35 নম্বর পান, এবার সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা, ঠিক আছে, আমি শুধু একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। তিনি যদি 35 নম্বর পান, তার সাথে তার 10 নম্বর যুক্ত হচ্ছে। কত হচ্ছে? 45। 35 প্লাস 10 হয়ে 45 হচ্ছে। এইবার রাজ্য সরকার সবসময়তেই চাইছে, কমিশনও চাইছে, যেন সকল চাকরিহারা যোগ্য শিক্ষকরাই তাদের চাকরিটা ফিরে পাক। এবং এটা হয়তো সকল মানবিক মানুষই চাইছেন, যারা যোগ্য শিক্ষক তারা চাকরিটা যেন ফিরে পান। সুতরাং আশা করা যাচ্ছে এবং সূত্রের খবর মারফত কম বেশি শোনাও যাচ্ছে যে যিনি যোগ্য শিক্ষক, এবার সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আছে, যে যোগ্য শিক্ষক যাদের চাকরি গিয়েছিল তাদের মধ্যে, ধরুন আমি বলছি যদি বাংলার কথা বলি, তো বাংলা বিষয়ে যোগ্য শিক্ষক যিনি, তার যে সব থেকে কম যে শিক্ষক নাম্বারটা পেয়েছেন, যোগ্য শিক্ষকের যা চাকরি হারিয়েছিলেন তাদের মধ্যে সব থেকে কম যেই শিক্ষক নাম্বার পাচ্ছেন, সেটা 35 হতে পারে অথবা সেটা 40 হতে পারে, তার সঙ্গে 10 নম্বর যুক্ত করে কাট অফ আসবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি কি? বিষয়টা হচ্ছে, ধরো তোমার বাংলা সাবজেক্ট অথবা ইংরেজি সাবজেক্ট, যাই হোক, এবার এই সাবজেক্টে হয়তো 10 জন যোগ্য শিক্ষক আছেন যারা চাকরি হারিয়েছেন, 2016-র প্যানেলের শিক্ষক আছেন। এবার এই 10 জনের মধ্যে যে শিক্ষকের নাম্বার সব থেকে কম আসবে, সেটা 30 হতে পারে, 35 হতে পারে, 38 হতে পারে, 40 হতে পারে, তার সাথে 10 নম্বর এক্সপিরিয়েন্সে যুক্ত করে কাট অফ উঠবে। এবার যদি এই ক্ষেত্রে বলা যায়, তাহলে কাট অফ কিন্তু অনেকটাই নামতে পারে, এটা খুব সম্ভাব্য এবং সূত্র মারফত শোনাও যাচ্ছে। তাই কাট অফ যদি নামে, তাহলে
অনেক ছেলে মেয়েরাই ইন্টারভিউয়ের ডাক পাবে। সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের সকলেরই প্রিপারেশন শুরু করা উচিত। কারণ দেখো, যদি এই মাসের অর্থাৎ এই অক্টোবরের শেষের দিক করে ফাইনাল আনসার কি তোমরা পাবে, তারপরে নভেম্বরের প্রথম করে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। সুতরাং মানে ওই যে কাট অফ লিস্ট বেরিয়ে যাবে। এবার যেই ওটা বেরিয়ে যাবে তারপর তুমি যদি ভাবো প্রিপারেশন নেব, অনেকটা দেরি করে ফেলবে। কাট অফ নামবে কেন তার যুক্তি তর্ক সব দিয়েছি। সুতরাং যদি ইন্টারভিউ মনে হয় কোয়ালিফাই করতে হবে আমাকে, তাহলে এখন থেকে শুরু করো, আজ থেকে শুরু করো। নভেম্বরের রেজাল্ট পাবো, কাট অফ লিস্ট পাবো, তারপর শুরু করব। যারা এটা ভাবছো তারা খুব বড় ভুল করছো। কারণ তোমরা যখন পরীক্ষা দিয়েছো, যে কম্পিটিশন হয়েছে, যে প্রতিযোগিতা হয়েছে, তার থেকে মানে বলা যায় 100 গুণ বেশি কিন্তু প্রতিযোগিতা হবে সেই ইন্টারভিউ বোর্ডে। কারণ ওই যে বললাম, যাদের নাম্বার ভালো থাকবে, অর্থাৎ ভালো মানে যেই হিসেবে বলছি, কাট অফের অনুযায়ী বলছি। সুতরাং পরীক্ষা ভালো দিয়েছো, এরকম অনেকেই পরীক্ষা ভালো দিয়েছে। এবার হয়তো তারা পরীক্ষার পরদিন থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে, অনেকেই এরকম আছে। আমি যোগ্য শিক্ষকদের কথার সঙ্গে তোমাদের কথা বলছি না, যারা ফ্রেশার্স তাদের কথা বলছি। এবার অনেকেই আছে যারা ভালো নাম্বার মিলিয়ে দেখেছিল, যে প্রশ্ন উত্তর মিলিয়ে দেখেছিল, তাদের মোটামুটি একটা আত্মবিশ্বাসও তৈরি হয়েছিল, তারা তার পরদিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে ইন্টারভিউয়ের। এবার তুমি যে ভাবছো যে আমি নভেম্বরে আগে কাট অফ লিস্ট আসুক, তারপর আমার নাম আছে কিনা দেখে তারপর আমি ইন্টারভিউয়ের প্রস্তুতি নেব, সব থেকে বড় ভুল করছো। আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করো। বাড়িতে নিজে নিজে ডেমো প্র্যাকটিস করো, অথবা কোনো একটা জায়গায় কিভাবে ইন্টারভিউ দিতে হয়, ডেমনস্ট্রেশন দিতে হয়, একটা গাইড লাগে। তো সেটা যদি লাগে সেটা অবশ্যই নিয়ে নাও, নিয়ে নিজেকে 100% তৈরি করো। কারণ ওই যে বললাম, প্রতিযোগিতা কিন্তু ভয়ানক, এবং সেখানে সবাই সমান সমান, সেরকম প্রতিযোগিতা হবে। তাই কাট অফ কেমন উঠবে মোটামুটি বললাম আমি, এবং এটা তো ফাইনাল আমি বলতে পারি না, আমাদের অবশ্যই দেখতে হবে কাট অফ লিস্ট কি আসে। কিন্তু যেটুকু বললাম সেটা আশা করি তোমরা কাট অফ লিস্টের সাথে মেলাতে পারবে। এর পাশাপাশি কাদের প্রস্তুতি নেওয়া যাবে, মানে কারা প্রস্তুতি নেবে, যারা প্রশ্নটা আমাকে করছিলে তারা আশা করি উত্তরটা পেয়েছো। সুতরাং কাট অফ যদি কমে তাহলে তোমারও ডাক আসতে পারে ইন্টারভিউয়ের। তাই এখন থেকে, আজ থেকে শুরু করে দাও। নিজে নিজে সেরকম হলে ডেমনস্ট্রেশন দাও, বাড়িতে প্র্যাকটিস করো, বারবার করে মোবাইলে রেকর্ড করো। ইন্টারভিউয়ের জন্য কি কি প্রশ্ন রেডি করতে হবে সেগুলো একটা ছক কষে নাও, যে এই প্রশ্ন আসবে। বিগত বছরগুলোতে মানে আগে যে ইন্টারভিউ হয়েছে এসএসসিতে, তার ধরনটা একটু জানো, যে কিরকম কিরকম প্রশ্ন আসে। কারণ ওই যে বলেছি, এসএসসি, সিএসসি বা প্রাইমারির ইন্টারভিউ, আপার প্রাইমারির ইন্টারভিউ, সবার আলাদা আলাদা স্টেজ আছে, তাই তো? সুতরাং সেই অনুযায়ী প্রশ্ন আসবে। তোমরা যারা এখন এসএসসির জন্য ইন্টারভিউ দিতে যাবে, তাদের তো নিশ্চয়ই সিএসসি লেভেলের প্রশ্ন করা হবে না, আবার তাদেরকে প্রাইমারি লেভেলেও প্রশ্ন করা হবে না। তাই এসএসসির যে লেভেল, সেই অনুযায়ী কিরকম প্রশ্ন আসে, আগের যারা ইন্টারভিউর প্যানেলে ছিলেন, বোর্ড মেম্বার ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করো, তাদের সাথে পরামর্শ নাও। বা অথবা এছাড়াও দেখবে বৈঠকি ইনস্টিটিউশনে প্রচুর এরকম ইউটিউবে ক্লাস দেওয়া হচ্ছে, সেগুলো দেখো কিরকম করে প্রশ্ন রেডি করব, ডেমনস্ট্রেশন কিভাবে দেব। প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, ইন্টারভিউ সেশন চলছে, পারলে তোমরা এসে দেখো যে কিভাবে তৈরি করব। এছাড়াও এটাও বলা হয়েছে, তোমরা যদি কেউ ডেমো দিতে চাও, মানে হয়তো তুমি ডেমোটা ধরো বাড়িতে প্র্যাকটিস করছো, মনে হচ্ছে যে আমার অনেকটা সংশয় থাকছে, আমার কি ঠিক হচ্ছে, সেই ইনস্টিটিউশনে এসে, যেহেতু অফলাইন ইন্টারভিউ সেশন চলছে, তাই তুমি নিজে ইনস্টিটিউশনে এসে ডেমো দিয়ে কনফার্ম করতে পারো। সমস্ত কলেজ ইউনিভার্সিটির অধ্যাপকরাই বসে বসে আছেন ওই বৈঠকি ইনস্টিটিউশনের যে ইন্টারভিউ সেশনে, তাদের কাছ থেকে কনফার্ম করতে পারো। সুতরাং আমি নিজেও থাকি, তো প্রত্যেককে বলবো কাট অফের ওপর এখন না তাকিয়ে থেকে নিজের প্রস্তুতিটা নিজে নাও। কারণ তোমার ইন্টারভিউয়ের প্রস্তুতি নিলে সেটা তো বৃথা যাবে না। আমি ধরছি কেউ হয়তো খুব কম নাম্বার পাচ্ছ, ধরো আমি ধরে নিচ্ছি কেউ হয়তো 30 নম্বর পাচ্ছ 60-এর মধ্যে। এবার তার যে গ্রাজুয়েশনের নাম্বার বা মাস্টার্সের নাম্বার যুক্ত হয়ে যে নাম্বারটা আর কি আসছে, 6 হোক 8 হোক যাই হোক, সেটা যুক্ত করে সে 40 পাচ্ছে বা 42 পাচ্ছে, যাই হোক। তো
তারও আমি মনে করি ইন্টারভিউয়ের জন্য তৈরি হওয়া উচিত। কেন? কারণ হলো ইন্টারভিউয়ের যে স্কিল ডেভেলপড সেটা কিন্তু খারাপ নয়। ডেমো কিভাবে দিতে হয়, নিজের আত্মবিশ্বাস তৈরি করা, এটা কখনোই খারাপ নয়। তাই ইন্টারভিউয়ের প্রস্তুতি প্রত্যেকেই নাও, প্রত্যেকেরই নেওয়া উচিত। এতে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, তোমার আরো নানান যে কথা মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপড হবে। সুতরাং সব দিক থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে ভবিষ্যতের জন্য। তাই প্রত্যেকে সেইভাবে তৈরি হও। আর যাদের অবশ্যই ভালো নাম্বার আছে তাদেরকে তো অনেক অনেক শুভেচ্ছা আমি জানিয়েইছি, এবং যাদের নাম্বার হয়তো কমও আসছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এমন নয় যে এই একটাই পরীক্ষা জীবনে তোমরা পেয়েছো, কেউ হতাশায় ভেঙে পড়বে না, পরীক্ষা আরো আসছে সামনে। আপার প্রাইমারি আছে, যারা হয়তো নেট সেটের প্রিপারেশন নিচ্ছিলে, নিতে নিতে তারপরে এসএসসি হচ্ছে বলে গিয়েছো, তারা আবার নেট সেটের প্রিপারেশন নাও, কারণ নেট সেট কোয়ালিফাই করলে পিএইচডি করো, অধ্যাপকের চাকরি পাবে, একটা স্বপ্ন সেরকম দিক থেকে রাখো। সুতরাং ভেঙে কেউই পড়ো না, সবকিছুরই সুরাহা আছে এবং সবকিছুই হবে, সবার জীবনেই হবে। শুধু লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের সৎভাবে নিজের কাজটা করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি যারা প্রশ্ন করেছিলে তারা তারা উত্তরগুলো পেলে, তাদের উত্তরগুলো তারা পেয়েছো। সকলে ভালো থাকো। আর যদি অবশ্যই তোমাদের কিছু আরো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। আর না হলে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কোনো সমস্যা হলে তোমরা শনিবার রবিবার ইনস্টিটিউশনে এসে দেখা করতে পারো, আমি সেদিন থাকি, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেব। সকলে ভালো থেকো।